নমস্কার, আপনারা দেখছেন কেটিভি বাংলায় হট সিটে হট টকের আরও একটি পর্ব। আপনাদের সঙ্গে আমি শান্তনু। হট সিটে হট টকে আজকে যে কটা পয়েন্ট আমরা রাখছি সবগুলোই কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এবং চর্চিত বিষয় এই মুহূর্তে দাঁড়িয়ে। প্রথমেই আমরা একটু বিহারের নির্বাচনের ফলাফলের দিকে নজর রাখবো এবং তার প্রভাব কতটা পড়বে আগামী নির্বাচনগুলিতে, যেখানে যেখানে যে সমস্ত রাজ্যে নির্বাচন আছে। ইতিমধ্যেই সাধারণ মানুষের মধ্যে আপনাদের মধ্যে আলোচনা শুরু হয়েছে যে এরকম একটা ল্যান্ডস্লাইড ভিক্টরি এনডিএর, যেখানে বিজেপি একদম ক্লিন সুইপ করলো, এসআইআর এর প্রভাব কতটা, আবার ভোট পার্সেন্টেজ কিন্তু বেড়েছে। তো এই নিয়ে কিন্তু আমরা প্রথম পার্টটা রাখছি এবং তার সঙ্গে বাংলায় বিএলওরা কিন্তু ইতিমধ্যেই বিক্ষোভ করছেন, বিক্ষোভ দেখাচ্ছেন ইলেকশন কমিশন অফিসের সামনে। তাদের কি বক্তব্য? ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করতে হবে, কারণ তাদের এত চাপ মাথায় পড়ে যাচ্ছে, স্বাভাবিকভাবেই স্কুল সামলে শিক্ষা প্রদানের পাশাপাশি এই বিএলওর কাজ করা কিন্তু খুব চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। এবং অবশ্যই আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে এই মুহূর্তে কিন্তু অগ্নিগর্ভ পরিস্থিতি আপনারা প্রত্যেকে জানেন। সেখানে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা প্রমাণ মিলেছে, অগ্নিগর্ভ পরিস্থিতি পদ্মাপাড়ে। সেখানে কি হতে পারে? অর্কপ্রভ সরকার বাদিকে বসে আছেন, যার বিশ্লেষণ আপনারা প্রতিটি পর্বে শোনেন। প্রচুর মানুষজন আপনারা আপনাদের সুচিন্তিত মতামত দেন এবং আমরা চাইবো আপনারা আরও আপনাদের মতামত দিন এবং জানান আপনারা কি চাইছেন। অর্কদা, আপনাকে আজকের পর্বে স্বাগত। প্রথমেই বলি, বিহারে অর্কদা আপনি যা যা প্রেডিক্ট করেছিলেন আগে, আপনারা সে পর্বগুলো দেখেছেন, একদম ঠিক সেটাই কিন্তু হয়েছে এবং তার থেকে বেশি ল্যান্ডস্লাইড ভিক্টরি হয়েছে। অর্কদা, আমার প্রশ্ন, এই ফলাফলে যে কংগ্রেসের যা অবস্থা, লাজগোবরের অবস্থা এবং এনডিএ যতটা উজ্জীবিত হলো, আগামী দিনে যে সমস্ত রাজ্যে নির্বাচন আছে কতটা প্রভাব পড়বে? বিহারের বিষয়টা আলাদা, অন্য রাজ্যের বিষয়টা আলাদা। তবে হ্যাঁ, একটা প্রভাব তো পড়বেই। প্রথম কথা, বিহারের নির্বাচনের সবথেকে উল্লেখযোগ্য যে বিষয়টা আমার মনে হয়েছে, বাকিটা আমরা সবাই জানি যে নীতিশ কুমারের পক্ষে ভোট হয়েছে, ল্যান্ডস্লাইড হয়েছে, প্রায় 10% এনডিএ ভোট বাড়িয়েছে। বিহারের মুসলমানরা এবার মহাগঠবন্ধনকে প্রত্যাখ্যান করেছে। এটা সবথেকে তাৎপর্যপূর্ণ, কারণ লালু প্রসাদের যাদবের দলের মূল ভিত্তি হচ্ছে মুসলিম আর যাদব। বেশ, তাদের মুসলিম ভোট যদি মহাগঠবন্ধন বা আরজেডি না পায়, তাহলে তাদের নির্বাচনী সাফল্য অধরাই থেকে যাবে। বিশেষ করে সীমাঞ্চল, আরারিয়া, পূর্ণিয়া, কিষানগঞ্জ, যেখানে 40% উপরে মুসলমান জনসংখ্যা, সেখানে 24টা আসনের মধ্যে এনডিএ 14টা জিতেছে। আসাউদ্দিন ওয়াসির মিম জিতেছে 5টি আসনে, সিপিআইএমএল 1টি, কংগ্রেস বোধহয় গোটা 2, আরজেডি 1টা। তার মানে মহাগঠবন্ধন 5টা মাত্র, আরজেডি, কংগ্রেস, বামপন্থীদের ধরে, আর এনডিএ 14টা, বাকিটা 5টা মিম। তাহলে বিজেপির জুজু যেটা দেখাচ্ছিল আরজেডি, কংগ্রেস বা অন্য রাজ্যের তথাকথিত ধর্মনিরপেক্ষ দলগুলো, বিজেপি আসলে দাঙ্গা হবে, বিজেপি আসলে এই হবে, তোমাদের দেশ ছেড়ে বার করে দেবে, বিহারের মুসলমানদের একটা বড় অংশ এই ন্যারেটিভে সাড়া দেয়নি। যদি তাদের কাছে বিজেপি প্রধান প্রতিপক্ষ হতো, মিমকে মহাগঠবন্ধন বিজেপির বি টিম বলেছিল। মিম প্রথমে বলেছিল যে আমাদেরকে আসন দিন, আমরা মহাগঠবন্ধনে শরিক হব। তখন আরজেডি, কংগ্রেস বলে না না, মিম হচ্ছে বিজেপির বি টিম, এরা মুসলিম ভোটকে ভাগ করে বিজেপির সুবিধা করার জন্য নির্বাচনে লড়ে। কিন্তু সীমাঞ্চলের মুসলমান ভোটারদের একটা বড় অংশ মহাগঠবন্ধনের এই ন্যারেটিভে সাড়া দেয়নি, না হলে মিম 5টা আসনে জিতত না। অর্থাৎ সেখানকার মুসলমানরা তাদের নিজেদের বিচার বিবেচনা অনুযায়ী ভোট দিয়েছেন। সকল বিজেপির জুজু দেখানোর যে নাটক তথাকথিত ধর্মনিরপেক্ষ দলগুলো সারা দেশে করে থাকে, মুসলমানরা কিন্তু সাড়া দেয়নি। এটা সবথেকে বড় টেক অ্যাওয়ে বিহারের নির্বাচনে, যে মুসলমান ভোট মানেই তথাকথিত ধর্মনিরপেক্ষ দলগুলো তাদের সম্পত্তি বলে মনে করেন। তাদের এই ধারণাটা এবার ভাঙবে। এই জার্নি হ্যাজ জাস্ট বিগান।
নইলে সীমাঞ্চল যেখানে 40% উপর মুসলিম পপুলেশন, সেখানে 14টা আসন এনডিএ জিতছে আউট অফ 24টা। হ্যাঁ, মহাজোট প্রায় একেবারে ধরাস। ওই মিম জিতছে 5টা, যে মিমকে মহাগঠবন্ধন বলছে বিজেপির বি টিম, অর্থাৎ মিমকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া। সেখানে মিম 5টা জিতে গেল। তাহলে মহাগঠবন্ধনের নেতাদের এই ন্যারেটিভটা মুসলমানরা গ্রহণই করল। ওকে, বিকাশশীল ইনসান পার্টি, মুকেশ সাহানি, মাল্লা সম্প্রদায়, যাদের ভোট শেয়ার 2.5%। আরজেডি কংগ্রেস কি বললো, জিতলে পরে তাদের থেকে উপমুখ্যমন্ত্রী হবে। আর 17% উপর মুসলমান বিহারে, তাদের ভোট তুমি চাও, তাদেরকে মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রী হবে এই ঘোষণাটা করতে পারছো না। অর্থাৎ মুসলমানদের ভোট চাই, কিন্তু তাদের ক্ষমতার ভাগ দেব না, আর বিজেপির জুজু দেখাবো। এটা মুসলমানরা এই খেলাটা ধরে ফেলেছেন। হ্যাঁ, এর প্রভাব কিন্তু পড়বে, সারা দেশে পড়বে এবং আমাদের পশ্চিমবঙ্গেও পড়বে। সেক্ষেত্রে সংখ্যালঘু ভোট আপনি বলছেন একটা বেশ ভালোই প্রভাব পড়বে। পশ্চিমবঙ্গে 100টার মধ্যে 91টা মুসলমান ভোট রাজ্যের শাসক দল পায়, এবং এই ভোটটাই এই সরকারের নির্বাচনে জেতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। এখন যদি বিহারের প্রবণতাটা পশ্চিমবঙ্গে হয়, বিশেষ করে যদি বজায় থাকে, মুর্শিদাবাদ, মালদা, উত্তর দক্ষিণ 24 পরগনা ইত্যাদি জায়গায়, ওদিকে আপনার ধরুন গোয়ালপুকুর, চাকুলিয়া, ওই সব জায়গায়, তাহলে কিন্তু খুব আকর্ষণীয় ফলাফল হবে। বেশ, তখন 100টার মধ্যে 91টা মুসলমান ভোট কিন্তু শাসক দলের ঘরে যাবে না। মুর্শিদাবাদে 22টা বিধানসভা কেন্দ্র আছে, 2021-এ 20টা তৃণমূল যেতে, 2টা বিজেপি যেত। মালদাতেও তাই, কোথাও তারা খাতা খুলতে পারেনি বাম কংগ্রেস। এখন হুমায়ুন কবির বলছেন তিনি আলাদাভাবে লড়বেন। তিনি কি মিমের সঙ্গে সমঝোতা করবেন? খুব ইন্টারেস্টিং ফেনোমেনন তৈরি হতে যাচ্ছে বাংলায়। যদি কিষানগঞ্জ তো পশ্চিমবঙ্গের লাগোয়া, পূর্ণিয়া তো লাগোয়া, সেখানে যদি এই ট্রেন্ড হয়, সেই ট্রেন্ড যদি কিছুটা যদি এখানে পড়ে, তাহলে আকর্ষণীয় ফলাফল আমরা দেখতে পারি। বেশ, ওর কথা স্বাভাবিকভাবে এসআইআর নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে যে এসআইআর এর ভোটের পার্সেন্টেজ বেড়ে গেল কিভাবে? এসআইআর এ তো 45 লক্ষ নাম বাদ গেছে। তো এসআইআর মানে সবথেকে বেশি ভোটিং হয়েছে এবার। হ্যাঁ, দেখুন ভোটার তালিকা ত্রুটি মুক্ত হয়েছে। এসআইআর তো রুটিন প্রক্রিয়া, এটা নিয়ে অত বিতর্কের কিছু নেই। অনাবশ্যক বিতর্ক তৈরি হচ্ছে এসআইআর। বিহারে এসআইআর হলো, কোনো গন্ডগোল ছাড়া ভোট হলো, একটা পুনর্নির্বাচনের দাবি হলো না, রেকর্ড টার্ন আউট হলো, মহিলারা 71% ভোট দিলেন। এর থেকেই তো প্রমাণিত হয় যে গণতন্ত্রের উৎসবে বিহারের মানুষ সামিল হয়েছিল। রাহুল গান্ধী প্রেস কনফারেন্স করে ভোট চুরির কথা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করে বললেন, তাহলে একদমই মানুষ সেটা গ্রহণ করলেন না। আসলে রাহুল গান্ধী তো ন্যারেটিভটা তৈরি করতে পারছেন না। তিনি বিহারের ভোটাধিকার যাত্রা করলেন, সাসারাম থেকে পাটনার গান্ধী ময়দানে 2 সপ্তাহ, তারপর 2 মাস উনি চলে গেলেন। কেউ তার টিকে খুঁজে পেল না বিহারে। ওই ভোটাধিকার যাত্রাতে লোক এসেছিল, রাহুল গান্ধী ফর্সা পথে ওকে দেখতে চেয়েছিল, দিল্লির নেতা। তাতেই কংগ্রেস ভাবলো যে আমরা বিরাট কিছু করে ফেলেছি। কি বিরাট করেছে সেটা মানুষ দেখিয়েছে। আসলে সংস্কৃত একটা কথা আছে, দৈবায়ত্তং কুলে জন্ম মদায়ত্ত হি পৌরুষং। ও গান্ধী পরিবারের ছেলে বলে দেশ শাসন করার ঐত্রিক অধিকারও জন্মায়নি। এটা যত তাড়াতাড়ি কংগ্রেসের নেতারা বুঝতে পারবেন যে রাহুল গান্ধী হচ্ছে আসলে তাদের লায়াবিলিটি, যতদিন রাহুল গান্ধী এই সমস্ত ছেলেগুলো কাণ্ড কারখানা করবেন, যতদিন না তিনি বড় হবেন, তার বয়স বাড়বে, রাজনৈতিকভাবে যতদিন না তিনি পরিপক্ক হবেন, ততদিন বিজেপির জয়ের রথ থামাতে পারবে না কংগ্রেস। রাহুল গান্ধী মুখ খোলা মানেই বিজেপির পক্ষে অ্যাডভান্টেজ। যে কংগ্রেসের সংগঠন বলে কিছু নেই। এক কর্পোরেটের প্রাক্তন কর্তাকে বিহারে আরজেডির সঙ্গে সমঝোতা করার দায়িত্ব দেওয়া হলো, তিনি ঘেঁটে ঘ করে দিলেন। কংগ্রেস আবার 71টায় লড়ে আগের বার 19টা পেয়েছিল, এবার তাও 60টায় লড়ে 5 না 6টা পেয়েছে। তাহলে বুঝতেই পারা যাচ্ছে যে কংগ্রেসের জনভিত্তিটা কি।
যে যে কেন্দ্রগুলোতে কংগ্রেস জিতেছে সেখানে আরজেডির সমর্থনে জিতেছে, ব্যক্তিগতভাবে কংগ্রেস জেতেনি। আসলে কংগ্রেসের নেতারা বুঝতেই পারেন না যে তারা সংগঠনটা তাদের কোন পর্যায়ে দাঁড়িয়েছে। নেহেরুজি ইন্দিরাজির সময়কার কংগ্রেস তো আর নেই, সেই বোধ বুদ্ধি রাহুলেরও নেই, কংগ্রেসের অধিকাংশ নেতারও নেই। অশোক গেহলটকে শেষ মুহূর্তে পাঠিয়ে ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করলেন। অশোক গেহলট হচ্ছে গান্ধী পরিবারের খাস খানসামা। ওকে, তো উনি লাস্ট মোমেন্টে সে কি করবেন? রাহুল তো তেজস্বীর ফোন ধরতেন না এক সময়, যা হওয়ার তাই হয়েছে। এখন তো এইসব ন্যারেটিভ তো এখানেও কিন্তু সেটা বড় সেটব্যাক কংগ্রেসের ক্ষেত্রে। কংগ্রেস তো সেটব্যাক হয়েছেই। কংগ্রেসের সুদিন আসা খুব মুশকিল। যতদিন রাহুল গান্ধী তারই কি বলবো ছেলে মানুষগুলো বন্ধ না করছেন, ততদিন পর্যন্ত কংগ্রেসের ঘুরে দাঁড়ানো সম্ভব না। বেশ, ওর কথা আমরা ব্রেক নেবো, আমরা বিরতি নেবো। বিরতির পর যখন ফিরে আসবো, এই রাজ্যে কিন্তু এসআইআর নিয়ে বিএলওদের বিক্ষোভ নিয়ে আমরা আপনাদেরকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেবো এবং তার বিশ্লেষণ, এবং তার সঙ্গে বাংলাদেশে অগ্নিগর্ভ পরিস্থিতি সেখানে কি হতে পারে এই নিয়ে আমরা আলোচনা করব। ছোট বিরতি, এক্ষুনি ফিরে আসছি, সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন হট সিটে হট টক। বিরতিতে যাওয়ার আগে আমরা বিহারের নির্বাচনের ফলাফলের প্রভাব কতটা পড়বে সেই নিয়ে আমরা আলোচনা করলাম, আপনাদের সামনে বিশ্লেষণ তুলে ধরলাম। এবার আমরা যদি এসআইআর নিয়ে, আপনারা জানেন এসআইআর চলছে 4 তারিখ পর্যন্ত, অর্থাৎ ডিসেম্বরের 4 তারিখ পর্যন্ত, নভেম্বরের 4 থেকে ডিসেম্বরের 4। বিএলওদের কিন্তু বাড়ি বাড়ি গিয়ে এমিনেশন ফর্ম আপনাদের দিয়েছে, প্রত্যেককে দিয়েছে, আপনারা সেই ফর্ম ভরছেন। এবার প্রশ্ন হচ্ছে, সেই বিএলওরা কিন্তু ইতিমধ্যেই বলছেন যে তাদের মানসিক চাপ হচ্ছে, অনেকে অসুস্থ হয়ে পড়ছেন। তারা ইলেকশন কমিশনের সামনে বিক্ষোভ দেখিয়ে বলছেন যে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করতে হবে। আর কথা, বিএলওদের কাজের চাপ তো পড়ছেই, তাদেরকে অনেক চাপের মুখেও করতে হচ্ছে। কমিশন বলেছেন যে কোনো রকম কি বলবো আর কি গাফিলতি বরদাস্ত হবে না, ভুল হলে কৈফিয়ত দিতে হবে, শাস্তির খাড়া নামতে পারে। এবার রাজনৈতিক দলগুলোও তাদের উপর চাপ দিচ্ছে, তাদের অন্য রেসপন্সিবিলিটিও আছে। 1200 ভোটার 2বার 3বার করে তাদের বাড়িতে যাওয়া, ফর্ম কালেক্ট করা, আবার অ্যাপে আপলোড করতে এক একটা ফর্মের 20 মিনিট করে লাগছে বলছেন। তাহলে একজন বিএলওকে সহায়তা করার জন্য কমিশন ভেবে দেখতে পারে যে কাউকে দেওয়া যায় কিনা, ডেটা এন্ট্রি অপারেটর বা অন্য কিছু। কমিশনের প্রেরোগেটিভ, বিএলওরা তো ফিল্ড ওয়ার্কটা করছেন, তাদের সহযোগিতা করার জন্য কমিশনের উচিত কোনো পদক্ষেপ নেওয়া যাতে বিএলওরা আশ্বস্ত হন এবং নির্ভয়ে তারা তাদের দায়িত্ব। তাদের এই যে বিক্ষোভ যুক্তিসম্মত আপনি বলছেন, তার যে মেন্টাল প্রেশার পড়ছে, প্রেশার তো পড়ছে, কাজের চাপ আছে, এমনি চাপও আছে। তাদেরকে যতটা সম্ভব ইকুইপড করা, ডেস্কটপকে ইউজ করার, ডেটা আপলোডের ক্ষেত্রে এগুলো কমিশন দেখুক। কিভাবে কি করবেন তারা সেটাকে দেখতে হবে, তাদেরও দায়িত্ব আছে। বেশ, এবার কথা স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে, যদি বিএলওরা ঠিকঠাক কাজ না করতে পারেন তাহলে কিন্তু এসআইআর পরবর্তী পদক্ষেপে যাওয়া সম্ভব নয়। বিএলওরা সবাই করছেন ঠিকঠাক, 100% ফর্ম তো বিলিও হয়ে গেছে বোধহয়। এবার কালেক্ট করা, আপলোড করা, এই আপলোড করায় সময় সাপেক্ষ বলছেন, মোবাইলে থেকে তো আপলোড করতে হচ্ছে, সেটা যদি ডেস্কটপের সুবিধা পাওয়া যায় সেটা বলছেন বিএলওরা। আর আপলোড করতে গিয়ে ডেটা রিচার্জ করতে হচ্ছে, সেই রিচার্জের পয়সাটা বোধহয় এখনো কমিশনের তরফ থেকে পাওয়া যায়নি। এই বিষয়গুলো কমিশনকে দেখতে হবে। এসআইআর তাহলে নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হবে? হ্যাঁ, অবশ্যই হবে। এসআইআর তো ফর্ম বিলি হয়ে গেছে 100%। ওকে, আর কথা অনলাইনে, এটা অনেকে প্রশ্ন করেছে, অনলাইনে কিন্তু প্রচুর কম্পিউটার দোকানে যারা অনলাইনে কাজকর্ম করেন, ফর্ম ফিল আপ করেন, দোকানে লাইন পড়ছে অনলাইনে এসআইআর করার জন্য। সেটা কীভাবে হয়? কেন, যে কোনো কম্পিউটারে করা যেতে পারে। আচ্ছা, সেক্ষেত্রে ফর্ম বিএলওকে দিতে হবে না? না, সরাসরি আপলোড, অনলাইনে সরাসরি আপলোড হয়ে যাবে, সেখানে বিএলওদের কোনো ভূমিকা নেই। বেশ, আপনারা শুনলেন, আপনারা কিন্তু প্রশ্ন করেছিলেন, আমরা সেই উত্তর আপনাদের সামনে তুলে ধরলাম। এবার বাংলাদেশের দিকে চোখ রাখি, আমাদের সবার নজর কিন্তু সেদিকে। অগ্নিগর্ভ পরিস্থিতি এবং প্রাক্তন প্রধানমন্ত্রী বাংলাদেশের শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার প্রমাণ মিলেছে বলেছেন বিচারপতি, এবং আত্মপক্ষ সমর্থনে কোনো সুযোগই পাননি শেখ হাসিনা। ওর কথা এ তো প্রহসন হচ্ছে বিচারের নামে। একদম, ওই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেটা তৈরি হয়েছিল মুক্তিযুদ্ধের
একটু পরেই মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি যারা করেছিল মুক্তিযুদ্ধের বিরোধিতা তাদের সাজা দেওয়ার জন্য এই অপরাধ ট্রাইব্যুনালে মুক্তিযুদ্ধ বিরোধী অনেককেই শাস্তি দেওয়া হয়েছে। কিন্তু এটা যেভাবে ব্যবহার করছে ইউনূসের সরকার, এখানে তো কোনো নিরপেক্ষতা নেই। জামাতের সদস্য তাজুল ইসলাম চিফ প্রসিকিউটর, আর ইউনূস তো দখলদার, অবৈধ দখলদার। ওর তো ক্ষমতায় তো কোনো নির্বাচনের মাধ্যমে আসেনি, তো অন্তর্বর্তীকালীন সরকার ষড়যন্ত্রের মাধ্যমে শেখ হাসিনার সরকারকে উৎখাত করা হয়েছিল। এটা ষড়যন্ত্র। কোটা বিরোধী আন্দোলন থেকে সেটা হয়ে গেল হাসিনা বিরোধী আন্দোলন। অত অস্ত্র কোত্থেকে এলো? ইউনূস বিদেশে বসে কলকাঠিটা নেড়েছিল। সেই কলকাঠি নাড়ার পুরস্কার স্বরূপ ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হলো। ওর লক্ষ্য হচ্ছে বাংলাদেশকে জঙ্গিদের হাতে তুলে দেওয়া। এর মধ্যে কোনো রকম কারুর মনে যেন কোনো দ্বিধা দ্বন্দ্ব না থাকে। ইউনূস জঙ্গি দলের নেতা। ও বেসিক্যালি অত্যন্ত কোরাপ্ট। ও দেহত্যাগ না করলে পদত্যাগ করে না। ক্ষমতা লোভী আপনি বলেছেন, অসম্ভব ক্ষমতা লোভী, দুর্নীতিবাজ, ওর চেয়ে ডাকাত। বেশ, কর্মীদের প্রভিডেন্ট ফান্ডের টাকা মারে। তো এরকম একটা লোক যখন ক্ষমতায় আসে ব্যাকডোর দিয়ে, ষড়যন্ত্র করে, তখন তো সে চেষ্টাই করবে সমস্ত গণতান্ত্রিক কাঠামোকে ধ্বংস করে দিতে, অরাজকতা তৈরি করতে, যাতে নির্বাচনটাকে না করতে হয়। মুখে বলবে নির্বাচন এবং জুলাই সনদের গণভোট একই দিনে হবে। আসলে ইউনূস নির্বাচন করতে চান না। যত অরাজকতা সৃষ্টি হবে তখন বলা হবে যে যা পরিস্থিতি, যে সে কার্যত জরুরি অবস্থা, এখন কি করে নির্বাচন সম্ভব? নির্বাচন অনির্দিষ্টকাল পিছিয়ে দিয়ে ইউনূস ক্ষমতায় বসে থাকতে চায়, আঁকড়ে ধরে থাকতে চায়। ও হচ্ছে মাতৃজঠরের লজ্জা। মুক্তিযুদ্ধের সময় ওর কোনো ভূমিকা ছিল না, বরঞ্চ বিরোধিতা করেছিল, বিদেশে থাকতো। শেখ হাসিনা ওর দুর্নীতিগুলো ধরে ফেলেছিলেন, সাজাও হয়েছিল আদালতে, জামিনে মুক্ত ছিল। সেই একটা ডাকাত যদি অন্তর্বর্তী সরকারের প্রধান হন, সেখানে বিচারের নামে প্রহসন হবে। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। তিনি নাকি গণহত্যা সংগঠিত করেছেন। তিনি, আসাদুজ্জামান খান কামাল, বাংলাদেশ পুলিশের আইজি, যিনি রাজসাক্ষী হয়েছেন। এখন প্রশ্ন হলো শেখ হাসিনা কিভাবে গণহত্যাটা সংগঠিত করলেন? প্রশ্ন তো এটাই যে একদল উন্মত্ত ছাত্র জনতা অস্ত্র নিয়ে ঢাকা দখল করতে আসছে, লং মার্চ করছে, সেনাবাহিনী দেখবে, পুলিশ দেখবে, হতে পারে না তো ভাইটাল ইনস্টলেশনকে ধ্বংস করছে, মেট্রো ধ্বংস করছে। সেগুলো কি কোনো দেশের সেনাবাহিনী বা পুলিশ দেখবে চোখ বুজে? সে তো দমন করবার চেষ্টা করবে। হয়তো কোথাও কোথাও মাত্রাতিরিক্ত বল প্রয়োগ হয়েছে। তাহলে 2024-এর 5ই অগস্টের পর বাংলাদেশে যে এত ঘটনা ঘটলো, পুলিশকে মারা হলো, থানা দখল হলো, হিন্দুদের উপর আক্রমণ নেমে আসলো, বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা, বিশেষ করে আওয়ামী লীগের অনেকে খুন হলে, বিনা বিচারে জেলে আটক আছেন, তাদের বিরুদ্ধে কেন আন্তর্জাতিক আদালতে বিচার হবে না? আজকে হচ্ছে না, আগামী দিনে হবে। চিরদিন কাহারও সমানো নাহি যায়। কি হতে পারে ভবিষ্যৎ? শেখ হাসিনা মৃত্যুদণ্ড দেবে, মৃত্যুদণ্ড। তাতে কি হবে? শেখ হাসিনা তো ঢাকায় আসছেন না, হ্যাঁ, এবং বহির্বিশ্বের কাছে ইউনূসের এই রায় কতটা প্রভাব ফেলবে, কতটা ইম্প্যাক্ট ফেলবে? বাংলাদেশকে আরো অশান্ত করছে ইউনূস, যাতে নির্বাচনটা না করতে হয়। ওকে, কদিন আগে লকডাউন হলো, এবার শাটডাউন। গ্রামীণ ব্যাংকের সামনে বিক্ষোভ হয়েছে, বোমা চলেছে, সরকারি যানবাহন অগ্নিসংযোগ করা হয়েছে, মানুষ পথে নামছেন না, মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। বিচারের নামে প্রহসন হলে মানুষের মনে আতঙ্ক তৈরি হবে।
নির্বাচন হবে বলছে, আওয়ামী লীগ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না। অন্তর্বর্তীমূলক নির্বাচন না হলে সেই নির্বাচনের কোনো বৈধতাই হবে না। আসলে ইউনূস চায় না নির্বাচন করতে, নির্বাচন না করে পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আঁকড়ে থাকতে চায়। তাই সাজানো বিচারের সাজানো রায়, এটাই। অর্কদা, অনেক ধন্যবাদ আপনার সময়ের জন্য। আপনারা দেখলেন আজকে হট সিটে হট টকে যে 3টে পয়েন্ট নিয়ে আমরা আপনাদের সামনে তুলে ধরলাম, খুব গুরুত্বপূর্ণ এবং আপনাদের জানা এবং জানাবার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। বিশেষ করে SIR নিয়ে কিন্তু এই রাজ্যে বিরোধের বিক্ষোভ থেকে শুরু করে বিহারের নির্বাচনের ফলাফল কতটা পড়তে পারে, যে সমস্ত রাজ্যে নির্বাচন আছে, সংখ্যালঘু ভোট বিশেষ করে আমরা আপনাদের সামনে তুলে ধরলাম এবং অবশ্যই বাংলাদেশে যা পরিস্থিতি এই মুহূর্তে আমরা সেটাও আপনাদের সামনে আপডেট করলাম। ভালো থাকবেন এবং অন্যান্য সব খবরের জন্য আপনাদের চোখ থাকুক KTV বাংলার পর্দায়। আজকের পর্ব এই পর্যন্তই, নমস্কার।